সাগরে লঘুচাপের প্রভাবে ভোর থেকেই দেশ জুড়ে ঝড়ো হাওয়া সহ প্রবল বৃষ্টি, বাড়ছে নদ নদীর পানি, রয়েছে বন্যার পূর্বাভাসও। সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে সরকার। ৩০তম নিক্কেই ফোরামে বললেন প্রধান উপদেষ্টা, গণতান্ত্রিক উপায়ে ক্ষমতা হস্তান্তরই লক্ষ্য। আমি ১০-এর নিচে আগে তো ১০ দিবেন, তারপর কথা বলবো। স্যার তাহলে ১.৫ দিয়ে দেবো আর কি, ১.৫ করে। আমি বলে আগে ১০ দিবেন, তারপর বাকিটা। মুন্সিগঞ্জে অ্যাসিল্যান্ডের বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ, বালু ফেকোদের সুবিধা দেওয়ার কল রেকর্ড নিয়ে তোলপাড়, শাস্তির দাবিতে মানববন্ধন। সীমান্তে থামছে না বিএসএফ এর পুশিং, ভোরেও দিনাজপুরের বিরল উপজেলা দিয়ে অন্তত ১০ জনকে ঠেলে দেওয়ার কথা জানালো বিজিবি। আমন্ত্রণ যমুনা নিউজে, জান্নাতুল কলি আছি সাথে। শুরুতে শিরোনাম দেখছিলেন। সাগরের লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে, বইছে ঝড়ো হাওয়া। উপকূলীয় জেলা ঝালকাঠি, পটুয়াখালী, ভোলা সহ বিভিন্ন স্থানে ভোর থেকেই বৃষ্টি হচ্ছে। সুগন্ধা, বিষখালী নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে, বৃষ্টির পানিতে তলিয়ে গেছে পটুয়াখালীর বাউফলী নিম্নাঞ্চল। বিভিন্ন স্থানে বন্ধ রয়েছে ছোট নৌযান চলাচল। নোয়াখালীর হাতিয়ার সাথে সারা দেশের নৌযোগাযোগ বন্ধ হয়ে গেছে। অধিক উচ্চতার জোয়ারের পানিতে তলিয়ে গেছে বেড়িবাঁধের বাইরের এলাকা। বৈরী আবহাওয়ার কারণে দৌলতিয়া পাটুরিয়া নৌ রুটে বন্ধ রয়েছে লঞ্চ চলাচল। এদিকে ফেনীতে কখনো ভারী মাঝারি আবার কখনো হালকা বৃষ্টি হচ্ছে। জেলা প্রশাসক জানিয়েছে, টানা বর্ষণের কারণে মুহুরী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়ে বন্যা পরিস্থিতি দেখা দিতে পারে। পরিস্থিতি মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে উপকূলীয় অঞ্চলগুলোয় ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হচ্ছে। স্থানীয় যে এনজিও গুলো আছেন, স্বেচ্ছাসেবী সংগঠনগুলো আছেন, রেড ক্রিসেন্ট আছেন, তাদের যে ট্রেন যারা স্বেচ্ছাসেবী আছেন, তাদের সহায়তা নিয়ে আমরা এটি মোকাবেলা করতে পারবো। সবাই সতর্ক থাকবেন এবং সচেতন থাকবেন। বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির খবর, আর সে কারণেই কক্সবাজার সমুদ্র সৈকতে সাগর উত্তাল, টেকনাফ, সেন্ট মার্টিন নৌ রুটের সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। সেখানকার পরিস্থিতি আরও জানবো, সরাসরি সহকর্মী এহসান আল কুতুবের কাছে চলে যাচ্ছে। এহসান, উপকূলীয় অঞ্চলের কি অবস্থা জানাবেন? নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে কিনা সেই তথ্য একটু জানতে চাই, আর এছাড়াও যদি বিস্তারিত অন্য কোনো তথ্য যোগ করতে চান এই প্রসঙ্গে। কলি, এই মুহূর্তে কক্সবাজারের আমি সমুদ্র সৈকতের কলাতলি পয়েন্টে আছি। আপনাকে যদি একটু বলে রাখতে চাই, এখানে প্রচুর পরিমাণে পর্যটকও আছে, বেশ কিছু পর্যটক আছে, তবে প্রচণ্ড বাতাস, পাশাপাশি হচ্ছে সাগরের যে বিশাল বিশাল ঢেউ, সেগুলি কিন্তু তীরে আটকে পড়ছে এবং স্বাভাবিক হচ্ছে পানি বৃদ্ধি পাওয়ার কারণে এখানে আমি যে পয়েন্টটা আছি, কলাতলি পয়েন্ট, এখানে হোটেল জুনুর যে রাস্তা, সেই রাস্তা পর্যন্ত কিন্তু পানি চলে এসেছে, যার কারণে এখানে যারা পর্যটক আছে তারাও কিন্তু এক প্রকার আতঙ্কের মধ্যে আছে। তবে এই পরিস্থিতিতে যাতে কোনো ধরনের দুর্ঘটনায় পতিত না হয় কোনো পর্যটক, এখানে ট্যুরিস্ট পুলিশ এবং সিসিএফ লাইফগার্ডের যারা কর্মী আছেন তারা কিন্তু তাদেরকে সতর্ক করছেন, বারবার সাগরের দিক থেকে তাদেরকে উপরে তুলে দিচ্ছেন। আর আপনি উপকূলীয় এলাকার কথা বলেছেন, যেহেতু কক্সবাজার উপকূলীয় এলাকা হিসেবে এখানে কুতুবদিয়া, মহেশখালী এবং টেকনাফ, পেকুয়া সহ বেশ কিছু এলাকায় এখানে বেড়িবাঁধের ভাঙন আগে থেকেই ছিল, আর কিছু নতুন করে সৃষ্টি হচ্ছে। যে ভাঙনের ফলে গতকালকেও আমরা দেখেছি বঙ্গোপসাগরের যে বিশাল বিশাল ঢেউয়ের তুড়ে এবং পানি বৃদ্ধি পাওয়ার কারণে সেই ভাঙন দিয়ে কিন্তু ভেতর পানি প্রবেশ করেছে লোকালয়ে। আর হচ্ছে এর বাইরে সেন্ট মার্টিনে তো গত 25 তারিখ থেকেই সব ধরনের যোগাযোগ বন্ধ রয়েছে। ওখানকার মানুষ কিন্তু নিত্য পণ্য সহ খাদ্য সংকটে রয়েছে এবং এক প্রকার বলতে গেলে যদি এই অবস্থা চলতে থাকে মানবিক সংকট দেখা দিবে। সেই কারণেই জেলা প্রশাসনের পক্ষ থেকেও ইতিমধ্যে ৭৬,০০০ কেজি চাল বরাদ্দ দেওয়া হয়েছে এবং আরও মানবিক সহায়তা জেলা প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হচ্ছে। এবং এখন এই অবস্থায় কিন্তু এই মুহূর্তে কিন্তু সকাল থেকে কিন্তু আমরা বৃষ্টি দেখিনি,
যদিও রাত্রে প্রচুর পরিমাণে বৃষ্টি ছিল, একটানা বৃষ্টি ছিল। তবে কক্সবাজারে আমি এখন যেখানে আছি সেখানে বৃষ্টি নেই, বিভিন্ন উপজেলায় কিন্তু বৃষ্টি হচ্ছে। জি, ধন্যবাদ আপনাকে হাসান। বাংলাদেশে সুষ্ঠু নিরপেক্ষ বিশ্বাসযোগ্য নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার। সকালে জাপানের টোকিওতে অনুষ্ঠিত 30তম নিক্কি ফোরাম এসব কথা জানালেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ফিউচার অফ এশিয়া সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে তিনি আরও বলেন, নির্ভেজাল উপায়ে গণতান্ত্রিক ক্ষমতা হস্তান্তরের উপরই গুরুত্ব আরোপ করা হচ্ছে। এ সময় তিনি জুলাই আগস্ট অভ্যুত্থানে কথাও তুলে ধরেন, জানান চড়াই উৎরাইয়ের মধ্যে দিয়ে ক্ষমতায় আসা সরকারের মূল লক্ষ্য দেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণ, রোহিঙ্গা সংকটে বাংলাদেশের মানবিক ভূমিকা এবং জাতিসংঘ শান্তি রক্ষায় সক্রিয় অংশগ্রহণের কথাও তুলে ধরেন তিনি। এ সময় এশিয়ার অস্থির বাস্তবতায় শান্তি, আস্থা এবং অন্তর্ভুক্তির উপর জোর দেন ডক্টর ইউনূস। বলেন, আঞ্চলিক ভবিষ্যৎ শুধু জিডিপির সংখ্যায় নয়, জনমানুষের কল্যাণ, বিশ্বাস এবং সাহসিকতা দিয়ে নির্ধারিত হবে। অনুষ্ঠানে তরুণদের চাকরি না খুঁজে উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। We are working hard to fulfill the dreams and aspirations of our people, to ensure justice, equality, freedom, and dignity of people, and prepare for a free, fair, and credible election, aiming at a smooth transition to democracy. We believe this is a chance to correct the wrongs, build new institutions, and realize the dream for a fairer society. জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে যোগ দেওয়ার পর থেকেই পেশাদারিত্বের সাথে কাজ করে যাচ্ছে বাংলাদেশ, এমনটা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে তেজগাঁওয়ে আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস উপলক্ষে পিস কিপার্স রান শেষে এসব কথা বলেন তিনি। জানান, বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করছে শান্তিরক্ষী মিশনের সদস্যরা। পেশাদারিত্বের কারণে বাংলাদেশ আগামীতে আরও সুনাম অর্জন করবে, এমনটাই প্রত্যাশা স্বরাষ্ট্র উপদেষ্টার। জানান, শুধু একটি দেশকে পুনর্গঠনই নয়, সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে বাংলাদেশ শান্তি মিশনের সদস্যরা। আর এর আগে তেজগাঁও বিমানবন্দর থেকে পিস কিপার্স রান উপলক্ষে একটি র্যালিতে অংশ নেন বিভিন্ন সময় শান্তি মিশনে অংশ নেওয়া সদস্যরা। সেখান থেকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে সড়ক প্রদক্ষিণ করে ফ্যালকন হলের ভেতরে এসে শেষ হয় বর্ণাঢ্য র্যালিটি। Their dedication not only bring honor to our nation. জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে যোগ দেওয়ার পর থেকেই পেশাদারিত্বের সাথে কাজ করে যাচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ শান্তি মিশনের সদস্যরা শুধু একটি দেশকে পুনর্গঠনই নয়, সাধারণ মানুষের জীবনমান উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। We will continue to provide highly skilled and well-equipped personnel. সচিবালয়ে কর্মবিরতি চলছে কর্মকর্তা কর্মচারীদের। বিস্তারিত জানাতে সেখান থেকে সহকর্মী আরিফুর রহমান সবুজ যোগ দিচ্ছেন। সবুজ, আজ সপ্তাহের শেষ কর্মদিবসে সচিবালয়ের সার্বিক পরিস্থিতি জানাবেন। অধ্যাদেশ সংশোধিত, যেটি গত বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের অনুমোদন দেওয়া হয় এবং এরপরে এটি রোববার রাতে গেজেট আকারে প্রকাশ করা হয় এবং পর থেকেই এই কর্মচারী যারা রয়েছেন তারা মূলত গত বৃহস্পতিবার থেকেই সেটি উপদেষ্টা পরিষদে যখন অনুমতি হয় তখন থেকে মূলত আন্দোলন শুরু করেছেন এবং এই আন্দোলনের ধারাবাহিকতায় আজকে 6ষ্ঠ দিনের মতো তাদের কর্মসূচি চলছে। যদিও এর আগে অর্থাৎ বৃহস্পতিবার থেকে টানা বিক্ষোভ কর্মসূচি পালন করেছিলেন এবং একরকম বলা যায় যে 4 দিন সচিবালয়ে অচল অবস্থা তৈরি হয়েছিল, কিন্তু গতকালকে মূলত মন্ত্রী পরিষদ সচিব এবং ভূমি সচিবের সঙ্গে দুটি বৈঠক হয়। সেখানে তাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে, প্রধান উপদেষ্টা বিদেশ সফরে রয়েছেন, জাপান সফরে রয়েছেন, তিনি সেখান থেকে ফেরার পর প্রধান উপদেষ্টার সঙ্গে এই বিষয়টি অর্থাৎ কর্মচারীদের যে দাবিটি অর্থাৎ এই যে অধ্যাদেশটি সরকারি কর্মচারী অধ্যাদেশ এটি বাতিলের যে দাবিটি, এই দাবিটির বিষয়ে মূলত তাদের যে পক্ষে যুক্তিগুলো রয়েছে সেই যুক্তিগুলো প্রধান উপদেষ্টা বরাবর তুলে ধরা হবে তিনি জাপান থেকে ফেরার পর। তারপরেই আসলে এটি বাতিল হবে কি হবে না নাকি সংশোধন হবে সেটির বিষয়ে সিদ্ধান্ত হবে এবং তারপরেই মূলত এই কর্মসূচি তারা বলছেন যে তার আগ পর্যন্ত প্রধান উপদেষ্টা যেহেতু দেশের বাইরে রয়েছেন তার আগ পর্যন্ত জনদুর্ভোগ যেন না হয়, সেবা যেন বিঘ্নিত না হয়, সেই কারণে তাদের যে কর্মসূচিটি সেটি কিছুটা শিথিল করেছেন। মাত্র 1 ঘন্টা সকাল 10টা থেকে 11টা পর্যন্ত সারা দেশে সচিবালয়ের পাশাপাশি সারা দেশে যতগুলো সরকারি দপ্তর রয়েছে সেই দপ্তরগুলোতে এই কর্মসূচি পালনের কথা রয়েছে। আজকে যেহেতু বৈরী
বিরাজ করছে, বৃষ্টি হচ্ছে সকাল থেকে, সে কারণে মূলত আজকের যে কর্মসূচিটি 10টা থেকে শুরু হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত শুরু হয়নি। বাইরে করার কথা ছিল সেটি আজকে এখানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যে গ্রন্থাগার রয়েছে সেখানে ইনডোরে অনুষ্ঠিত হচ্ছে। 11টার দিকে সেটি শুরু হওয়ার কথা। 1 ঘন্টা তারা কর্মবিরতি পালন করবেন, তারপরে আবার কাজে ফিরে যাবেন এবং এটি প্রধান উপদেষ্টা ফিরে আসার আগ পর্যন্ত এই কর্মসূচি চলবে। এরপরে ধন্যবাদ আপনাকে সবুজ। ফেসবুক আর বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল না হলে প্রশাসনের টনক নড়ে না, আইনি সহায়তাও পায় না ভুক্তভোগী। এই কথারই যেন প্রমাণ মিলেছে আবারও। সম্প্রতি রাজধানীর মগবাজারে ছিনতাইয়ের শিকার এক যুবকের জবানিতে উঠে এসেছে ভয়াবহ অভিজ্ঞতার কথা। প্রথম দিকে থানায় গিয়ে পাত্তাই পায়নি সে, কিন্তু ঘটনা যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল তারপরেই নড়ে চড়ে বসে পুলিশ। আশিক মাহমুদ জানাচ্ছেন বিস্তারিত। 18 মে ভোর 5:22 রাজধানীর মগবাজারের গ্রিনওয়ে গলি ধরে ব্যাগ ঘাড়ে হেঁটে যাচ্ছিলেন এক যুবক। হঠাৎই অপর প্রান্ত থেকে একটি মোটরসাইকেলে আসে 3 জন। বাইক থামিয়ে চকচকে চাপাতি হাতে নেমে আসে 2 জন, ঘিরে ধরে ওই যুবককে। কিছু বুঝে ওঠার আগেই এলোপাতাড়ি কোপাতে শুরু করে, ছিনিয়ে নেয় যুবকের ব্যাগ, মোবাইল ও টাকা। ছিনতাইয়ের এই ঘটনার অনুসন্ধানে নামে যমুনা টেলিভিশন। খুঁজে বের করা হয় ভুক্তভোগী যুবক আব্দুল্লাহকে। রাজধানীর একটি 4 তারকা হোটেলে চাকরি করেন তিনি। জানান সেদিনের ভয়াবহ অভিজ্ঞতার কথা। 2 জন চাপাতি দিয়ে আমাকে আঘাত করা শুরু করলো। তখন আমি ভয়ে আতঙ্কে কিছু করতে পারি না, আর আমার থেকে ছিনতাই করে সব নিয়ে গেল। চোখের সামনে হঠাৎ আমার এত কষ্টের টাকা ইনকাম সব নিয়ে যাচ্ছে, এই জন্য আমি ওদের কাছে আমার ব্যাগটা চাচ্ছিলাম। আমার মাথার মধ্যে অনেকগুলো আঘাত করলো, মানে চাপাতি দিয়ে আর কি। তারপর আমার রানে আছে এখনও আঘাতের দাগ, তারপর বুকে আছে, হাতে আছে। গড়ির জন্য আমার হাতের কোপটা বেঁচে গেছে আর কি। তারপর আমার বাহুতে আছে অনেকটা। আব্দুল্লাহ জানাই ছিনতাইয়ের পর গিয়েছিলেন পার্শ্ববর্তী হাতিরঝিল থানায়। আইনি সহায়তা চাইলেও মেলেনি সহযোগিতা, উল্টো আনতে বলা হয় মেডিকেল রিপোর্ট। আমি মামলা দরখাস্তের জন্য এর কাছে বললাম যে স্যার আমার এই ঘটনা হয়েছে আজকে সকালে, আমি আমার আঘাত শরীরটা দেখাইছি। বললো হ্যাঁ, বললো যে তুমি হসপিটালে যাও, গিয়ে একটা রিপোর্ট আনার জন্য। তারপর আমি মালিবাগ একটা কমিউনিটি হসপিটাল ছিল মেডিকেল, ওই জায়গায় যাওয়ার পরে এরা দেখলো, দেখে আমার রিপোর্ট দিল না, যে আমরা দিতে পারবো না রিপোর্ট, পুলিশকে সেটা, তুমি ঢাকা মেডিকেলে যাও। আমাকে খালি ওইদিকে যাও প্যারাশনি করতেছে আর কি, ওইদিকে যাও ওইদিকে যাও। যোগাযোগ করা হলে থানায় আইনি সহায়তা না পাওয়ার বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন ভারপ্রাপ্ত কর্মকর্তা। জানানো হয় ছিনতাইয়ের ঘটনায় এরই মধ্যে শনাক্ত করা হয়েছে 2 জনকে। আমার কমিশনার স্যার বলছেন যে কেউ কমপ্লেন করলে অবশ্যই মামলা হবে, এটা হচ্ছে ক্লিয়ার কথা, এবং সেই পথে আমরা হাঁটি। আর যেটা সে বলেছে এই জিনিসটা যেহেতু আমি আমার নলেজে ছিল না, আমার কমিশনার আসে নাই, আমি যেহেতু আমার মানে নলেজে নাই, আমি একটু জেনে। 18 মের ছিনতাইয়ের ঘটনাটি অনলাইনে ভাইরাল হয় 25 মে। এরপরই নড়েচড়ে বসে পুলিশ। ভুক্তভোগীকে খুঁজে বের করে মামলাও নেওয়া হয়, তবে লাগেনি কোনো মেডিকেল রিপোর্ট। আইনশৃঙ্খলা বাহিনীর এমন আচরণকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন সাধারণ মানুষ। প্রশাসনের কাছে আমরা যেখানে সাহায্যের জন্য যাব, গিয়ে যদি সেখানে আমাদেরকে আবার হয়রানি হতে হয় যে আমাদেরকে একবার ওদিকে যাও ওদিকে যাও, এটা করো, আমরা তো ওই সময় যখন এই ধরনের বিপদে পড়ে যায় একটা মানুষ, তখন তার কোনো সেন্স থাকে না। যখন সহায়তা চাবো তারা বিভিন্ন ওয়ে দেখায়, এতে তো আর আমরা কোনো কিছু আশা করতে পারি না। পুলিশের এমন মামলা না নেওয়া ও ভুক্তভোগীদের পাশে না দাঁড়ানোর প্রবণতায় অপরাধ বাড়ছে বলে মনে করছে নগরবাসী। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। বালু ব্যবসায়ীকে অবৈধ সুবিধা দিতে 10 লাখ টাকা দাবি করেছেন খুদ এসিল্যান্ড। মুন্সিগঞ্জের গজারিয়ায় এসিল্যান্ড মামুন শরীফের নামে এমন কল রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানোর পর চলছে নানা আলোচনা। এরই মধ্যে অভিযুক্ত কর্মকর্তার শাস্তির দাবিতে মানববন্ধনও করেছে স্থানীয়রা। তবে সেই এসিল্যান্ডের দাবি, বালু খেকোদের বিরুদ্ধে অবস্থান নেয় তাকে নিয়ে চলছে অপপ্রচার। মুন্সিগঞ্জের গজারিয়ায় স্থানীয়দের এই মানববন্ধন এসিল্যান্ডের ঘুষ, অনিয়ম আর দুর্নীতির প্রতিবাদে। বিচার ও বরখাস্তের দাবিতে একাত্ম হয়েছেন তারা। তাদের অভিযোগ, ঘুষের বিনিময়ে অবৈধভাবে বালু তোলায় সহায়তা করছেন এসিল্যান্ড মামুন শরীফ। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন নদী তীরবর্তী এলাকার বাসিন্দারা। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে কিছু কথোপকথন। স্থানীয়দের অভিযোগ, অর্থের বিনিময়ে বালু খেকুদের সুবিধা দেওয়ার প্রমাণ এই কল রেকর্ডগুলো।
আমি 10-এর নিচে আগে তো 10 দিবেন, তারপর অন্য কথা বলবো। স্যার 10 দিলে স্যার এগুলা তো রাইখা দিলে স্যার কালকে থেকে স্যার তাহলে 1.5 দিয়ে দিব আর কি, 1.5 করে। আমি বলি আগে 10 দিবেন, তারপর বাকিটা। এ বিষয়ে জানতে এসিল্যান্ডের অফিসে গেলে অসৎ আচরণের শিকার হন সাংবাদিকরা। অভিযুক্ত মামুন শরীফের দাবি, ভাইরাল কল রেকর্ডটি তার নয়। তারা আমাকে বলে যে আপনি যদি আরেকবার অভিযান করেন আমরা আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেব। আমি বলেছি আপনারা তো বরাবরই আমাকে অভিযোগ দিয়ে আসছেন, হুমকি দিয়ে আসছেন, আপনারা আপনাদের মধ্যে যা খুশি তাই করতে পারেন। তারপর থেকে যে অডিও ক্লিপ বা যে বিষয়গুলো করতে হয় সেগুলো আমিও দেখেছি। আসলে এগুলোর কোনো কিছু সম্পর্কে আমি জানি না। বিষয়টি জানার পর তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এই বিষয়টি আমি যেদিন থেকে শুরু হয়েছে সেদিন থেকে তাৎক্ষণিকভাবেই এবং আজকেও আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছেন, জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার স্যাররা সহ সংশ্লিষ্ট সকলকে জানিয়েছি। এই বিষয়টি একটু যাচাই বাছাই হচ্ছে। 2024 সালের 4 নভেম্বর গজারিয়া উপজেলা ভূমি অফিসে যোগদান করেন মামুন শরীফ। এরপর থেকেই তার বিরুদ্ধে নানা অভিযোগ স্থানীয়দের। আরাফাত রায়হান সাকিব, যমুনা নিউজ, মুন্সিগঞ্জ। সীমান্তে থামছে না বিএসএফ এর পুশিন। দিনাজপুরের বিরল উপজেলায় আবারও বেশ কিছু নারী পুরুষকে সীমান্তের এপারে ঠেলে দেওয়া হয়েছে। বিজিবি 42 ব্যাটালিয়নের অধিনায়ক জানিয়েছেন, সীমান্ত দিয়ে পুশিন করা 10 জনের বেশি মানুষকে উদ্ধার করে স্থানীয় ক্যাম্পে নেওয়া হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করে পরিচয় যাচাই বাছাই করা হচ্ছে। অন্যদিকে স্থানীয়রা জানিয়েছে, ভোরে উপজেলার ধর্মযান ও এনায়েতপুর সীমান্ত দিয়ে অন্তত 26 জনকে বাংলাদেশ ভূখণ্ডে ঠেলে দেয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। এর আগে গতকাল সিলেট সহ বিভিন্ন সীমান্ত দিয়ে প্রায় 100 জনকে পুশিন করে বিএসএফ। এছাড়া লালমনিরহাট সীমান্তে বিজিবি এবং স্থানীয়দের বাধায় পুশিনে ব্যর্থ হয়ে 58 জনকে নিজ দেশে ফিরিয়ে নিয়েছে বিএসএফ। গাজায় ত্রাণ সংগ্রহের সময় ইসরায়েলি হামলায় প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 10 জনে। উপত্যকায় অব্যাহত তেল আবিবের আগ্রাসন। বুধবার গাজার দক্ষিণে দ্বিতীয় দিনের মতো ত্রাণ বিতরণ কেন্দ্রে হুড়োহুড়ি কাড়াকাড়ি করে ক্ষুধার্ত ফিলিস্তিনিরা। তাদের উপর সরাসরি গুলি চালায় ইসরায়েলি সেনারা। হতাহতের শিকার হন নিরস্ত্র মানুষ। গাজায় সরকারি মিডিয়া কার্যালয় জানিয়েছে, 2 দিনের হামলায় আহত কমপক্ষে 62 জন। আর এই ইস্যুতে বুধবার উদ্বেগ জানানো হয় জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বিশেষ অধিবেশনেও। গাজার বিভিন্ন অঞ্চলে চলছে ইসরায়েলি বিমান ও স্থল অভিযান। বুধবার ভয়াবহ হামলায় 63 জন প্রাণ হারিয়েছে। 1.5 বছরের বেশি সময় ধরে চলা আগ্রাসনে মোট প্রাণহানি ছাড়িয়েছে 54,000। আহত অন্তত 1,23,000-এর বেশি ফিলিস্তিনি। দর্শক, এই ছিল যমুনা নিউজ অ্যাপ।